গভীর তন্দ্রায় নিমজ্জিত তানভি আরাদিয়া। চোখ দুটো প্রচণ্ড ভারী হয়ে আছে তার। শরীরটা কেমন যেন অবশ লাগছে। চাইলেও চোখ খুলতে পারছে না সে, অথচ তার দেহ মস্তিষ্ক স্পষ্ট টের পাচ্ছে তার চোখে মুখে নাকের ডগায় কারো শীতল হাতের অযাচিত স্পর্শ, কারো উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস তার চোখে মুখে আছড়ে পড়ছে। কেউ যেন এক দৃষ্টিতে গভীরভাবে তার দিকে চেয়ে আছে, অথচ তানভি একটুও নড়তে পারছে না। কেউ যেন তাকে আষ্টে পৃষ্ঠে নিজের শক্তপোক্ত দেহের সাথে জড়িয়ে ধরে রেখেছে। হঠাৎ তানভীর কানে ভেসে এলো কারো বিড়বিড় করে বলা হাস্কি স্বরের কিছু অস্পষ্ট কথা। মায়ের অ্যাকশন, তুমি চাইলেও আমার, না চাইলেও শুধু এবং শুধুমাত্র আমারই। তোমাকে পাওয়ার নিয়তি আমি নিজের হাতে তৈরি করে নেব। তোমার শরীরে অন্য কারো স্পর্শ লাগলেও তোমার আমার স্পর্শের মাধ্যমে ক্ষত বিক্ষত করে হলেও আমার করেই ছাড়ব। গাড়ির আচমকা ঝাঁকুনি লাগতেই তন্দ্রা ভাব কেটে গেল তানভীর। আশেপাশে তাকিয়ে দেখল সে ট্যাক্সিতে বসে রয়েছে। হাত ঘড়িতে সময় দেখল, অফিসের সময় আর মাত্র 10 মিনিট বাকি আছে, অথচ এখনও অর্ধেকটা পথ বাকি। মনে মনে কপাল চাপড়ালো তানভি। প্রতিদিন কোনো না কোনো কারণে তার অফিসে লেট হয়ে যায়। এক সপ্তাহ হয়নি সে নিউটেলা কোম্পানিতে এরিস অ্যাড্রিয়ানোর পিএ হিসেবে জয়েন করেছে। সেই রাতে এরিস যখন তার মুখে ক্লোরোফর্ম চেপে অজ্ঞান করে দিয়েছিল, এরপর তানভি সকালবেলা নিজেকে নিজের রুমে সহি সালামত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে ভ্যালেরিয়ার সাথে কথা বলে জানতে পারে সেদিন এরিসের সাথে লং ড্রাইভ শেষে এরিস নিজে ভ্যালেরিয়ার মাধ্যমে তাকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে যায়, কিন্তু বাড়ির কেউ তাকে দেখেনি। অবশ্য মাঝের ঘটনাগুলো তানভি সম্পূর্ণ ভুলে যায়। এমনকি এরিস যে তার মুখে ক্লোরোফর্ম চেপে ধরেছিল, তার সাথে অস্বাভাবিক আচরণ করছিল, এসব ভ্যালেরিয়াকে জানাতেই সে এসবকে তার নিছক দুঃস্বপ্ন বলে জানায়। তাই তানভি কিছুক্ষণ আগে দেখা তার স্বপ্নকেও আগের সমস্ত দুঃস্বপ্নের অন্তর্ভুক্ত করে ফেলে। মনে মনে নিজেকে এই বলে সান্ত্বনা দেয়, অতিরিক্ত দুঃস্বপ্ন দেখার ফলে সে বারবার হ্যালুসিনেশন করছে। তাই এরিসকে কোনো দোষ না দিয়ে সে তার কোম্পানিতে পিএ হিসেবে জয়েন করে নেয়। আজকেও অফিসে পৌঁছাতে লেট হয়ে গেল তানভি। ঠিক 9টা বাজে অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও এখন বাজে 9:30। তার রকচটা ও বদমেজাজি বস 1 মিনিট দেরিও পছন্দ করেন না, সেখানে কিনা তানভি আজ কাটায় 30 মিনিট লেট করে ফেলল। প্রতিদিনের মতো আজকেও স্যারের গুরুগম্ভীর রামধর্ম খেতে হবে তানভিকে। এসব ভাবতে ভাবতেই পরনের ব্ল্যাক কালারের ফর্মাল স্যুটটা আরেকটু ঠিক করে চোখের চশমা ঠিক করতে করতে তার বসের কেবিনের পাশে তার জন্য নির্ধারিত করে রাখা কেবিনে দ্রুত বসে পড়ল তানভি। আজ না জানি তার কপালে কী শনি আছে। তানভির পরনে ব্ল্যাক কালার জিন্স, হোয়াইট শার্ট আর ব্ল্যাক স্যুট, চোখে চিকন ফ্রেমের স্টাইলিশ একটা চশমা। এই চশমাটাই যেন তার সৌন্দর্যকে অন্যরকম করে তুলেছে। তবে চশমাটা পরলে তাকে অনেক গুলুমুলো আর বেশ কিউট লাগে দেখতে। ব্যাংকস কাট করা কাঁধ অবধি থাকা ব্রাউন চুলগুলো উঁচু করে ঝুটি করা। অপরদিকে আপাদমস্তক ব্ল্যাক শার্ট, টাই, জিন্স প্যান্ট, ধূসর রঙের স্যুট, চোখে ব্ল্যাক কালারের সানগ্লাস, ডান হাতে সবসময়ের মতো রোলেক্স মডেলের ব্ল্যাক কালারের ব্র্যান্ডেজ রিস্ট ওয়াচ এবং ব্ল্যাক শুজ পরিহিত অবস্থায় বেশ অ্যাটিটিউড নিয়ে নিজের অফিসে প্রবেশ করল নিউটেলা কোম্পানির সিইও এরিস অ্যাড্রিয়ানো। তার ঘন কালো সিল্কি চুলগুলো জেল দিয়ে অত্যন্ত সুন্দরভাবে স্পাইক করে সেট করা, সুশ্রী ও ফর্সা মুখটাতে চকচকে ক্লিন শেভ করা, সুঠাম পেশিবহুল সুপুরুষময় দেহটা অত্যন্ত আকর্ষণীয় লাগছে। তার পিছনে পিছনে বেশ কিছু কর্মচারী আসছিল। অফিসের সকল স্টাফ এবং ম্যানেজার তাকে দাঁড়িয়ে সম্মান ও অভিবাদন জানালো।
অথচ সে কোনো দিকে না তাকিয়ে গম্ভীর মুখে নিজের মতো করে নিজের কেবিনে প্রবেশ করলো। তানভি এতক্ষণ চিন্তার সাগরে ডুবে থাকলেও স্বয়ং তার বসই লেট করে এসেছে দেখে মনে মনে ভীষণ খুশি হলো সে। যাক, আজকে অন্তত বসের কাছ থেকে তাকে কোনো ঝাড়ি খেতে হবে না। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তানভি। তবে তার এই স্বস্তি বেশিক্ষণ টিকল না। কিছুক্ষণ পরেই বসের রুমে ডাক পড়ল তার। সঙ্গে সঙ্গে আত্মাটা কেঁপে উঠল যেন। এরিস অ্যাড্রিয়ানোকে সে শুরু থেকেই প্রচণ্ড ভয় পায় সে। কারণটা অবশ্য তার বস নিজেই। অফিসের প্রথম দিনেই নিজের একটা ভুলে এরিসের মতো রুট ও গম্ভীর স্বভাবের মানুষটার কাছ থেকে প্রচণ্ড এক রামধমক খেয়েছিল তানভি। এরপর থেকেই বসকে সে মনে প্রাণে ভয় পায়। সে ভেবে পায় না প্রথম দিন যে মানুষটা তার সাথে এত ভালো বিহেভ করেছিল এর পরের দিনই হঠাৎ করে এত খারুস হয়ে গেল কি করে। অবশ্য বড়লোকদের ব্যাপার, তারা যখন যা খুশি করতে পারে। তানভীর মতো মধ্যবিত্ত মানুষদের এসব কিছু সহ্য করে নিতে হয়। বুকে ফু দিতে দিতে তানভি ধীরে সুস্থে তার বসের কেবিনে ফাইলগুলো নিয়ে প্রবেশ করল। এরিস অ্যাড্রিয়ানো ডেস্কের পিছনে চেয়ারে উল্টো দিকে ঘুরে বসেছিল তখন। তার হাতে একটি ফাইল উঁচিয়ে ধরা, সম্ভবত সেটা সে পড়ছে। পুরো কেবিনটা একবার চোখ বুলালো তানভি। কেবিনটার পুরো দেওয়াল কাচের তৈরি, উপর নিচ এবং অবশিষ্ট দেওয়াল সম্পূর্ণ কালো রঙের। ডেস্ক, টেবিল এবং অন্যান্য দামি আসবাবপত্রগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো। সব কিছুর মধ্যে একটা আভিজাত্য ও শৌখিনতার ছাপ সুস্পষ্ট। তানভিয়ারা দিয়া আজকে 30 মিনিট লেট করে এসছো কেন? আচমকা কারো তীব্র গম্ভীর ও শান্ত কণ্ঠে কেঁপে উঠল তানভি। এরিস অফিসের প্রথম দিন থেকেই তাকে তুমি বলে ডাকে। এরিসের বিয়ে হয় তানভির ব্যাপারটায় প্রথমে অস্বস্তি হলেও পরবর্তীতে মেনে নিয়েছে। শরীর কাঁপতে থাকায় হাতের ফাইলগুলো পড়ে যেতে নিলেই তানভি সেগুলো খপ করে ধরে ফেলল। সামনে তাকিয়ে দেখল একজোড়া তীক্ষ্ণ পিঙ্গল বর্ণের মায়াবী অথচ রুক্ষ চোখজোড়া তার দিকেই নিবদ্ধ হয়ে আছে। ওই চোখজোড়ার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না তানভি। চোখ দ্রুত নামিয়ে ফেলে মনে মনে বলল, স্যার আপনিও তো আজ 30 মিনিট লেট করে এসেছেন। কই সেটার বেলা তো কিছু হলো না। বস বলে আপনি পার পেয়ে যাবেন আর আমি আপনার অধীনস্থ বলে কথা শুনবো, এটা তো হতে পারে না স্যার। এটা ঘোরতর অন্যায়। কি হলো, জবাব দিচ্ছ না কেন? আবারও একটা রামধমক খেয়ে শুষ্ক ঢোক দিল তানভি। মনের কথা মনেই রয়ে গেল তার। আপনি কি করে জানলেন স্যার আমি 30 মিনিট লেট করে এসেছি? আপনি তো আবার পরে। বাকি কথা শেষ করতে পারল না তানভি। তার আগেই এরিস চোখ পাকিয়ে বলল, আমি কি করে জানলাম না জানলাম সেটা সম্পর্কে তোমাকে কৈফিয়ত দিতে যাবো আমি? দ্রুত আমার কোয়েশ্চেনের অ্যান্সার দাও। তানভি কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সিরিয়াস মুখভঙ্গি করে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। এভাবে বলে বলে আরো অনেকদিন পার পেয়ে গেছে, বাট নেক্সট টাইম আর পার পাবে না। মাই ডেড। ওকে স্যার। আজকে যত অ্যাপয়েন্টমেন্ট আর মিটিং এর শিডিউল আছে সব রেডি করো। এরপর আমার জন্য ব্ল্যাক কফি রেডি করো আর এখানে ইম্পর্টেন্ট সব ফাইলগুলো ওপেন করো। ওকে স্যার। বলে তানভি দ্রুত ফাইলগুলো ডেস্কে রেখে একে একে সবগুলো ফাইল ওপেন করে এরিসকে দেখাতে লাগলো। কোনগুলোতে তার বসের সিগনেচার ও অনুমোদন লাগবে সেগুলোও দেখাতে লাগলো। গভীর মনোযোগ দিয়ে কাজ করতে থাকায় তানভি একটিবার টেরও পেল না একজোড়া তীক্ষ্ণ ও সম্মোহনী দৃষ্টি তার দিকে পলকহীনভাবে তাকিয়ে রয়েছে। হঠাৎ তানভীর ফোন ভাইব্রেট করে উঠল। এতে এরিসের ধ্যান ভেঙে যাওয়ায় সে বেশ বিরক্ত হলো। তানভি অপ্রস্তুত হয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখল সায়ান ফোন দিয়েছে। সে এরিসকে এক্সকিউজ মি স্যার বলে কিছুটা দূরে গিয়ে ফোন পিক করলো। এরিস তীক্ষ্ণ দৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে থাকলো। হ্যাঁ শান ভাইয়া বলো। আজকে লাঞ্চ টাইমে আমি তোমার অফিসে আসবো তানভি, তোমার জন্য লাঞ্চ রেডি করে এনেছি। আরে না না ভাইয়া, এইসবের কোনো দরকার নেই, আমি ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করে নিব। আমি কোনো কথা শুনছি না, তুমি আমার জন্য ওয়েট করো।
বলে ফোন কেটে দিল সায়ান। তানভি ফোন রেখে ফিরে আসতে এরিস রুক্ষ স্বরে প্রশ্ন করল। কে ফোন করেছিল তানভি? তানভি অপ্রস্তুত হয়ে বলল। পার্সোনাল কল ছিল স্যার। এরিস দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল। কলটা এক্স্যাক্টলি কার ছিল সেটা বলো। সায়ান ভাইয়ার। এরিস প্রায় চিৎকার করে বলে উঠল। কে কে? এরিসের চিৎকারে তানভি ভয় পেয়ে এক প্রকার দূরে সরে গেল। এরিস ধীর পায়ে তার দিকে এগোতে এগোতে হিম শীতল কণ্ঠে বলতে লাগলো। ওই ছেলের সাথে তোমার কে? ও কেন ফোন করবে তোমায়? একই পাশে থাকো না তোমরা? কি সম্পর্ক তোমার ওর সাথে? এরিসের এহেন কথাবার্তা এবং আচরণে বেশ ভড়কে গেল তানভি। হঠাৎ সে কিছুটা সাহস সঞ্চার করে বলে উঠল। দেখুন স্যার, আমি আপনার অফিসে চাকরি করি বলে আপনি আমার সাথে এরকম রুড বিহেভ করতে পারেন না, এভাবে কথা বলতে পারেন না আপনি আমার সাথে। আর পার্সোনাল লাইফে আমি কার সাথে কথা বলবো, কার সাথে সম্পর্ক রাখবো, এগুলো তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? কথাগুলো বলে পেছাতে পেছাতে তানভি একেবারে দেয়ালের সাথে মিশে দাঁড়ালো। এরিস রুক্ষ কদমে এগিয়ে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে তানভিকে মাঝখানে রেখে দেয়ালের দুই পাশে দুই হাত চেপে ধরে স্থির হয়ে দাঁড়ালো। এই মুহূর্তে এরিসের গায়ে গ্রে স্যুটটা নেই। অসাধারণ ফিজিক্যাল ফিটনেসের জিম করা ফর্সা সিক্স প্যাক বডিটা ব্ল্যাক শার্টের সাথে আটসাটভাবে লেগে রয়েছে। পেশিবহুল হাতদ্বয়ে শার্টের লম্বা দুই হাতা কোনোই অবধি ফোল্ড করে রাখা। সুদর্শন গম্ভীর চেহারার সাথে এরিসকে দেখতে মারাত্মক লাগছে। তানভি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। সেই সাথে এরিসের গায়ের ম্যানলি কড়া পারফিউমের সুঘ্রাণ তাকে মাতাল করে দিচ্ছে। কিছুক্ষণ নীরব থেকে এরিস চোখ মুখ কঠিন করে শীতল ও রাগান্বিত স্বরে বলতে লাগলো। তাহলে তোমার সাথে কিভাবে কথা বলতে পারি আমি? তোমার মতো মেয়ের সাথে কিভাবে কথা বলা যায়, যে কিনা কাউকে ধোঁকা দিয়ে নিজের শরীরে পরপুরুষের স্পর্শ? কথাটা বলতে বলতে আচমকা থেমে যায় এরিস। নিজেকে বহু কষ্টে নিয়ন্ত্রণ করে নেয় সে। এক্ষুনি রাগ, ক্ষোভ, কষ্ট সব বেরিয়ে এলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে। অন্যদিকে তানভি এরিসের কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে হা করে তার দিকে তাকিয়ে থেকে দাঁড়িয়ে থাকে। তারপর নিজেকে ধাতস্থ করে আচমকা শান্ত স্বরে বলে উঠল। শোন স্যার, এখানে আমার কাজ আপাতত শেষ, আমাকে আমার কেবিনে যেতে দিন। এরিস কোনো কথা না বলে তানভিকে যেতে দিল। তানভি এরিসের পাশে ছোট্ট কেবিনটায় গিয়ে বসে পড়ল। এরিস চেয়ারে বসে পড়ে মনিটর স্ক্রিনে এক দৃষ্টিতে তানভির কেবিনের তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। এমনিতে সে অফিসে খুব একটা আসতো না, সবসময় ফারহানই সব কিছু সামলাতো। কিন্তু তানভি অফিসে জয়েন করার পর থেকে সে প্রতিদিন সময় করে অফিসে আসে, কেবল পুরোটা সময় তানভিকে দেখার জন্যে আর তার সান্নিধ্য পাওয়ার জন্যে। লাঞ্চ টাইমে সকল স্টাফদের যখন বিরতি দেওয়া হয় তখন তানভির সাথে বাহিরের একটি ক্যাফেটেরিয়াতে দেখা করতে আসে সায়ান। সেটা দেখতে পেয়ে প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নিজের কেবিনেই তাণ্ডব চালাতে থাকে এরিস। ইচ্ছামতো অসহনীয় চিৎকার করতে থাকে। সাউন্ড প্রুফ রুম হওয়াতে কেউ সেটা শুনতে কিংবা দেখতে পায়নি। কিন্তু ফারহান এরিসের এই অবস্থা দেখতে পেয়ে দ্রুত তার রুমে ছুটে আসে। এরিস তখন রিভলভারে বুলেট লোড করে সায়ানকে শ্যুট করার উদ্দেশ্যে বাইরে ছুটে যাচ্ছিল। ফারহান অনেক কষ্টে জাপটে ধরে তাকে থামায়। ফারহান অসহায় কণ্ঠে অনুনয় করে বলল, কি করেছেন স্যার? এভাবে উত্তেজিত হবেন না প্লিজ, এরকম করলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। এরিস রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমাকে ছেড়ে দাও ফারহান, আমি ওই বাস্টার শায়ানকে আজকে ছাড়বো না। ও আমার কলেজে আগুন ধরিয়ে দিয়েছে। আর ওই শ্বেতা, ওকে আমি ছাড়বো না। অনেক সুযোগ দিয়েছে ওকে, অনেক ইঁদুর বিড়াল খেলা হয়েছে। এবার ওকে সম্পূর্ণভাবে আমার কাবুতে নিয়ে নেব, দেখিয়ে দেব নিজের আসল রূপ। ফারহান এরিসের মনোযোগ অন্যদিকে ঘুরাতে বলে তড়িঘড়ি করে বলে উঠল, স্যার, আপনার কথা মতো আমি ক্লাবা মেয়েটার ঠোঁট সহ সম্পূর্ণ মুখ জ্বালিয়ে দিয়েছি। আপনার সাথে অসভ্যতামি করার উচিত শিক্ষা দিয়েছি মেয়েটাকে। তবু এরিস যেন শান্ত হতে পারছিল না। সায়ানের শার্টের টাই লুজ করতে করতে সে অস্থির হয়ে বিক্ষিপ্ত মেজাজ নিয়ে বলতে লাগলো, তাড়াতাড়ি ম্যারিড রেজিস্ট্রি পেপার রেডি করো। শ্বেতা যেন এই মুহূর্তে এটার ব্যাপারে কিছু জানতে না পারে। ওর অজান্তে সবকিছু করতে চাই আমি।
কিন্তু তাকে পূর্ণভাবে নিজের কবজায় করবেন কিভাবে স্যার? এরিস ডেভিল স্মাইল দিয়ে বলল, সেটার ব্যাপারে মাথায় আছে আমার। যেভাবে ও আর ওর পরিবার আমাকে ফাঁকি দিয়ে 6 বছর আগে পালিয়ে গিয়েছিল, এবার সে প্রতিশোধ নেওয়ার পালা চলে এসছে। এবার সকলের সামনে আমি আমার প্রতিশোধ পূরণ করব, ওকে সম্পূর্ণ আমার কবজায় করে রাখবো, অথচ কেউ কিচ্ছু করতে পারবে না। আর মাত্র কয়েকটা দিন, এরপর আর এই বাস্টার শায়ানকে তো আমি পরে দেখে নিচ্ছি। আমার কলিজা হাতের পরিণাম ওকে আমি হারে হারে বুঝিয়ে দেব। বলে প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল এরিস। তার রহস্যময় কথাবার্তা আর আচরণ কিছুই বোধগম্য হলো না ফারহানের। কেন তার বস এমনটা করছে সেটাও সে জানে না, তবে এতটুকু বুঝতে পেরেছে যে তানভি মেয়েটা হয়তো তার বসের পূর্ব পরিচিত এবং সে তার একান্ত আপন কেউ। তবে মেয়েটার প্রতি তার এমন আচরণের কারণ সে জানে না, তাই সে ফ্যালফ্যাল করে তার স্যারের দিকে তাকিয়ে রইল। এই 6টা বছরেও মানুষটাকে সে এতটুকু চিনতে পারেনি, আর হয়তো পারবেও না। হঠাৎ হাসি থামিয়ে চোখ মুখ শক্ত করে এরিস ফারহানের উদ্দেশ্যে আদেশ ছুড়ল, আর এক্ষুনি ক্যাফেটেরিয়াতে গিয়ে ওই এরিয়ার শায়ানকে সেটা থেকে আলাদা করো, কুইক। আমি আর একটা মুহূর্ত ওকে ওর আশেপাশে দেখতে চাই না। আর সবসময় ওর উপর খেয়াল রাখবে যেন সে তার আশেপাশে কখনো খেসতে না পারে। ফারহান বিনয়ী কণ্ঠে বলল, ওকে স্যার। দাঁড়াও ঈশা, কথা আছে তোমার সাথে। আচমকা নিজের বাসার ড্রয়িং রুমে ঈশার হাত টেনে ধরে গম্ভীর স্বরে কথাটা বলল রাত। ঈশা অবাক হয়ে তার থমথমে মুখের দিকে তাকিয়ে থমকে গেল। সে সালেহা বেগমের কথায় তাদের বাসায় এসেছে। দীর্ঘ 6 বছরে রাদের সাথে তার বন্ধুত্বের ফলে তাদের সম্পর্ক আপনি থেকে তুমিতে নেমে এসেছে। রাত এবং তার মা বাবার তার সাথে সম্পর্ক রয়েছে ঘনিষ্ঠ। ঈশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার রাত, হঠাৎ এমন করছো কেন? রাত নিজের হাতে থাকা কয়েকটি ফাইল ঈশার হাতে ধরিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, তুমি তোমার বাবাকে বলে তোমাদের কোম্পানিতে আমার চাকরির ব্যবস্থা করেছো। ঈশা মাথা নত করে নিল। রাত হঠাৎ ধমকে উঠে বলল, কি হলো, জবাব দাও। ঈশা কেঁপে উঠল। সালেহা বেগম কিচেন থেকে দৌড়ে এসে ঈশাকে আগলে ধরে রাদের উদ্দেশ্যে বলতে লাগলেন, মেয়েটাকে এভাবে ধমকাচ্ছিস কেন রাত, কি হয়েছে? রাত কোনো কথা না বলে এক হাতে নিজের কপাল চেপে ধরল, তারপর চিবিয়ে চিবিয়ে ঈশার উদ্দেশ্যে বলতে লাগলো, আমি কখনো কারো দয়া বা করুণা চাইনি, আর চাইবও না ঈশা। নিজের প্রচেষ্টায় যখন পড়ালেখা শেষ করে 4 বছর ধরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে পেরেছি, তখন তোমার বাবার কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করতে যাওয়ার কোনো লোভ আমার নেই। আমাকে নিয়ে তোমার এসব দয়া বা করুণা বন্ধ করলে আমি খুশি হব। ঈশা ছলছল চোখে রাদের দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, আমি তোমাকে দয়া বা করুণা করছি না রাত, তুমি এই পোস্টের জন্য যোগ্য বলে আমি বাবার কাছে তোমার জন্য সুপারিশ করেছিলাম। রাত রুষ্ট কণ্ঠে বলল, আমি বলেছিলাম তোমায় আমার জন্য সুপারিশ করতে? আমার এত বড় পোস্টে চাকরি করার কোনো দরকার নেই। আমি আমার ছোটখাটো চাকরি নিয়ে বাবা মাকে নিয়ে সুখে আছি, তোমার এর মধ্যে নাক গলাতে হবে না। রাদের একের পর এক তিক্ত কথায় বড্ড অভিমান জমল ঈশার মনে। সে চোখ মুছে কোনো মতে পার্সটা নিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সালেহা বেগম সেদিকে করুণ চোখে তাকিয়ে থেকে রাতকে ধমকে বলে উঠলেন, তুই মেয়েটার সাথে ওভাবে কথা কেন বললি রাত? তাছাড়া মেয়েটা তো অন্যায় কিছু করেনি, তুই যোগ্য বলেই ওর বাবার কাছে তোর চাকরির জন্য সুপারিশ করেছিল। তুই ওর সাথে এরকম ব্যবহার করে একদম ঠিক করিসনি। মেয়েটা ভালো মন্দ সব সময় আমাদের সাথে ছিল, কত ভালো একটা মেয়ে। এক্ষুনি ওর কাছে ক্ষমা চেয়ে আসবি, বলে দিলাম। রাত কোনো কথা না বলে গটগট করে নিজের রুমে চলে গেল। সালেহা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমিনুল আলম দরজার পাশে দাঁড়িয়ে সবটা দেখছিলেন। রাত চলে যেতেই তিনি সালেহা বেগমের কাছে এসে দীর্ঘশ্বাস ফেলে ভাঙা কণ্ঠে বললেন, আমাদের সুখী সুন্দর পরিবারটা কিভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তাই না সালেহা? আমাদের ছেলেটা আমরা কেউ আর আগের মতো হাসি খুশি থাকি না। আমার ভাই, ভাইয়ের বউ, তাদের মেয়েরা আমাদের মাঝে নেই। ওদের ছাড়া সব কিছু কেমন জানি খালি খালি লাগে, অথচ এসব মেনে নিয়েই দিব্যি বেঁচে থাকতে হচ্ছে। বলতে বলতে গলা ধরে এলো আমিনুল আলমের। সালেহা বেগম চোখের পানি সংবরণ করে ভেজা স্বরে বললেন, তা তো বটেই, ওদের অভাব প্রতি মুহূর্তে অনুভব করি আমি। আমরা সবাই
ওরা চলে যাওয়ার পর থেকে আমাদের হাসি খুশি শান্তশিষ্ট ছেলেটা কেমন বদমেজাজি হয়ে গিয়েছে। তারিকুল ভাই আর মাইমুনা ভাবির অবস্থাও তেমন। ইহান সেই যে 5 বছর আগে দেশ ছেড়েছে, দেশে এসেছে হাতে গোনা কয়েকবার, কারোর সাথে ঠিকমতো দেখাও করে না ছেলেটা। যতই বাবা মায়ের সাথে ফোনে কথা বলুক, ওদের ভরণ পোষণের দায়িত্ব নেই। ছেলের কাছাকাছি না থাকলে কোনো বাবা মা ভালো থাকতে পারে? আমিনুল আলম স্ত্রীর মাথায় স্নেহের হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহর উপর ভরসা রাখো সালেহা, ঠিক চাইলে আবারও সবটাই ঠিক করে দিবেন। সালেহা বেগম স্বামীকে জড়িয়ে ধরে চোখ মুছে মাথা নাড়ালেন। তুই আমার সম্পর্কে আননোন ইনফরমেশন হাইওনের কাছে লিক করেছিলি? হাজুনের কাছাকাছি এসে গম্ভীর কণ্ঠে প্রশ্নটা জিজ্ঞেস করল সিয়ন জুন। হাজুন এতক্ষণ যাবৎ এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রেডি হচ্ছিল। শুধু সে নয়, তাদের ব্যান্ড টিমের প্রত্যেক সদস্য আজ ইটালির উদ্দেশ্যে এয়ারপোর্টে যাবে। সেখানে তাদের জন্য জাঁকজমকপূর্ণ কনসার্টের আয়োজন করেছে ইটালি গভর্নমেন্ট অথরিটি। হাজুন উঠে দাঁড়িয়ে সিয়নের দিকে সরাসরি তাকিয়ে অকপটে উত্তর দিল, হ্যাঁ দিয়েছি। সিয়ন রাগী স্বরে জিজ্ঞেস করল, কেন দিয়েছিস? কারণ ও তোর সম্পর্কে ইনফরমেশন জানার জন্য আমাকে অনেক দিন যাবৎ খুব বিরক্ত করছিল। এও বলেছিল সে তোকে ভালোবাসে, প্রপোজ করতে চায়, তাই ও যেন তোকে আর বিরক্ত করতে না পারে এই জন্য আমায় ওকে তোর সিক্রেট কথাটা বলতে হয়েছিল। সিয়ন হাজুনের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলল, আমার সিক্রেট কথাটা তোর কারো কাছে রিভিল করাটা উচিত হয়নি। তুই আমার একান্ত প্রিয় বন্ধু বলে তোকে বিশ্বাস করে আমি কথাটা বলেছিলাম। এখন মনে হচ্ছে সেটা করে আমি ভীষণ বড় ভুল করেছি। সিয়নের কথায় হাজুন কিছুটা আঘাতপ্রাপ্ত হলো। তবুও সে তার কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বলল, কিন্তু তুই তোর এক্স গার্লফ্রেন্ডকে এখনো ভালোবাসিস, সেটা তো আর মিথ্যা নয় ইহান। হঠাৎ হাজুনের মুখে নিজের আসল নাম শুনে চমকে উঠল সিয়ন। তারপর চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে হাজুনের দিকে তাকিয়ে একই রকম শক্ত কণ্ঠে বলতে লাগলো, খবরদার এই নামে আমাকে ডাকবি না বলে দিচ্ছি। এখানকার কেউ যেন আমার আসল নাম পরিচয় অতীত সম্পর্কে জানতে না পারে। আর কি যেন বলছিলি? আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে ভালোবাসি কি না? ও আমার এক্স গার্লফ্রেন্ড কখনোই ছিল না। আমার হৃদগহীনের প্রেয়সী ছিল সে, যাকে মনের অব্যক্ত অনুভূতির কথা বলে আজীবনের জন্য নিজের কাছে ধরে রাখতে চেয়েছিলাম। কিন্তু সে আমাকে তার দেওয়া কথা ভঙ্গ করে ফাঁকি দিয়ে বহুদূরে চলে গেছে। জানি না আর কখনো ফিরবে কিনা সে ফিরে আসলেও আমি আর পেছন ফিরে তাকাতে চাই না। ভালোবাসি না তাকে আমি। কথাটা বলে পেছন ঘুরে তাকালো সিয়ন। তার চোখ ছাপিয়ে অঝোর ধারায় অশ্রু নামতে চাচ্ছে। অতি কষ্টে সেগুলোকে সামলে রেখেছে সে। হাজুন তার সামনে এসে দুবাহুতে হাত রেখে কোমল কণ্ঠে বলল, ভালোই যদি না বাসিস তাহলে তার অতীতের ছবিগুলো এখনো মোবাইলের গোপন অ্যালবামে লক করে রেখেছিস কেন? কেন তোর তাকে দেওয়া নিকনেমে নিজের সবচেয়ে বড় অর্জন প্রিয় ব্যান্ডের নাম রেখেছিস? কেন আজও তার কথা মনে হয় করে রাতের আধারে গোপনে একাকী অশ্রু বিসর্জন করিস? কেন আজও অন্য কোনো মেয়ের দিকে ফিরিয়ে তাকাস না? সিয়ন অবাক হয়ে হাজুনের দিকে তাকালো। হাজুন ফিচেল হেসে বলল, ভেবেছিস আমি কিছুই জানি না, কিছুই বুঝি না? আমি তোর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড রে। হতে পারে আমাদের দেশ আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু আমাদের বন্ধুত্ব মানসিকতা সবসময় একই ছিল আর থাকবে আজীবন। সিয়ন হঠাৎ করে হাজুনকে শক্ত করে জড়িয়ে ধরল। হাজুনও একইভাবে বন্ধুকে জাপটে জড়িয়ে ধরল। তাদের এই আবেগঘন বন্ধুত্বপূর্ণ পরিবেশ দেখে টিমের বাকি মেম্বাররাও তাদেরকে ঘিরে ধরল। একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে উল্লাসে মেতে উঠল পুরো টিম, যেন এ এক সুখী সমৃদ্ধ পরিবার। প্লেনের জানালার পাশের সিটে বসে রয়েছে সিয়ন, তার পাশে হাজুন এবং বাকি সিটগুলোতে অন্যান্য মেম্বাররা। কনসার্টের প্রিপারেশন নিতে হবে বলে অধিকাংশ সদস্য এখন ঘুমে বিভোর। বাকিরা চোখ বন্ধ করে গান শুনে চলেছে, অথচ সিয়নের চোখে ঘুম নেই, না আছে অন্য কোনো কিছুতে ধ্যান। প্লেনের ডিম্বাকৃতির
বন্ধ জানালার পর্দা সরিয়ে রাখায় বায়ুমণ্ডলের শুভ্র মেঘমালা আর নীল আকাশ দেখা যাচ্ছে। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে শুভ্রার মিষ্টি হাসিমাখা চেহারাটা মনে করে ইহান বিড়বিড় করে বলতে লাগলো, সুইট বাটারফ্লাই, তুই যদি আমার নিয়তিতে লেখা থাকিস তাহলে যে কোনো মূল্যে তুই আমারই হবি। তোকে পাওয়া আমি আমার নিয়তির উপরে ছেড়ে দিলাম। আমার ভাগ্যে থাকলে তুই পৃথিবীর যে প্রান্তেই থাকিস না কেন তোকে আমার হতেই হবে। তুলতুলে নরম বিছানায় উপুর হয়ে শুয়ে রয়েছে এরিস। তার প্রচওড়া ও প্রশস্ত সুঠাম দেহের গৌর বর্ণের পৃষ্ঠদেশ উন্মুক্ত, কোমর অবধি কমফোর্টার টেনে দেওয়া। রেশম তুল্য কালো চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার নিঃশ্বাস প্রশ্বাসের ঘন আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে সে গভীর নিদ্রায় আচ্ছন্ন। এরিসের রুমে ঢুকে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নীলিমা। এরিসকে এই অবস্থায় দেখতে পেয়ে তার চোখ দুটোতে কেমন যেন নেশা ধরে যাচ্ছে। মনে নিষিদ্ধ ইচ্ছেগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। সে কাঁপা কাঁপা হাতে এরিসের উন্মুক্ত পিঠে স্পর্শ করল। সম্পূর্ণ পিঠ এক হাতে স্লাইড করতে করতে মাথার চুলে হাত বুলাতে লাগলো। এরপর মুখের কাছাকাছি আসতেই ধীরে ধীরে সে স্পর্শ গাঢ় হল। এতে করে এরিসের গভীর ঘুম হালকা হয়ে গেল। মুহূর্তের মধ্যেই তার সুচতুর মস্তিষ্ক ঘটনা ধরে ফেলতে সক্ষম হলো। তাই তড়িৎ বেগে ঘুম থেকে জেগে উঠে আচমকা নীলিমার গলা চেপে ধরল সে। তার চোখ দুটো রক্তলাল আর মুখমণ্ডল অসম্ভব রকম কঠিন। নীলিমা এরিসের শক্ত হাতের বাঁধন ছাড়াতে চেষ্টা করতে করতে অস্ফুট স্বরে বলতে লাগলো, প্লিজ ছাড়ো এরিস ভাইয়া, আমার কষ্ট হচ্ছে। এরিস রাগে কটমট করতে করতে হিস হিস করে বলল, কোন সাহসে তুই আমার গায়ে হাত দিয়েছিস? তোকে বারবার মানা করেছে আমার থেকে দূরে থাকতে। আমার আশেপাশে ঘেঁচতে মানা করেছিলাম না তোকে? তারপরও কেন বেহার মতো বারবার আমার কাছাকাছি আসিস? এর পরিণতি খুব খারাপ হবে। আমি তোকে আগেই ওয়ার্ন করেছিলাম। আজকে যদি এমন কাজ করে বসলে তার জন্য তোকে কি শাস্তি দেওয়া যায় বল? নীলিমার চোখে পানি চলে এলো। সে বহু কষ্টে করুণ কণ্ঠে বলতে লাগলো, প্লিজ এবারের মতো আমাকে ছেড়ে দাও এরিস ভাইয়া, আর আসবো না তোমার কাছে, আর স্পর্শ করবো না তোমায়। এরিস আরো কিছুক্ষণ আক্রোশের সাথে নীলিমার গলা শক্ত করে চেপে ধরে রেখে হঠাৎ তাকে পিছনে ঘুরিয়ে এক হাত দিয়ে তার দুই হাত পিছমোড়া করে কঠিনভাবে মুচড়ে ধরল। অন্য হাত দিয়ে তার চিবুক শক্ত করে চেপে ধরল। নীলিমা তীব্র ব্যথায় কোকিয়ে উঠে অস্ফুট আর্তনাদ করতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ যাবৎ নীলিমার চিবুক ও দুই হাত চেপে ধরে রেখে ওকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল এরিস। নীলিমা ফ্লোরে পড়ে গিয়ে গলা ধরে কাশতে লাগলো। লাল হয়ে যাওয়া ফর্সা চিবুক ও দুই হাতে কাঁদতে কাঁদতে হাত বোলাতে লাগলো। এরিস উঠে দাঁড়িয়ে গায়ে টি শার্ট জড়াতে জড়াতে তিরিক্ষি মেজাজে বলল, এক্ষুনি বেরিয়ে যা আমার রুম থেকে, আর যেন তোকে রুম কিংবা আমার আশেপাশেও না দেখে। নীলিমা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে দৌড় দিয়ে কোনো মতে রুম থেকে বেরোয় গেল। এরিস সেদিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রইল। শ্বেতা ব্যতীত অন্য কোনো নারীর স্পর্শ তার কাছে বিষের মতো লাগে। কিন্তু যখনই তার মনে পড়ে তার শ্বেতার গায়ে অন্য পুরুষের স্পর্শ লেগে আছে, তখনই পুরো পৃথিবী ধ্বংস করে দিতে ইচ্ছে হয় তার। শ্বেতাকে খুন করে নিজেকেও শেষ করে দিতে ইচ্ছে, কিন্তু আসন্ন প্রতিশোধের নেশায় এসব কিছু থেকে বিরত থাকছে সে। মামা, এরিস ভাইয়া কি কোনো দিন আমার হবে না? ওই শ্বেতা চলে যাওয়ার পরে 6 বছর পেরিয়ে গেল, অথচ এখনো পর্যন্ত সে আমার দিকে ফিরেও তাকালো না। বিয়ে করা তো দূরের কথা, এদিকে তার আশায় থাকতে থাকতে আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি। মাম্মা পাপা কত চাপ দিচ্ছে অন্যত্র বিয়ে করে নেওয়ার জন্য, অথচ আমি তাদের কথা শুনিনি। আর কত কাল এভাবে এরিস ভাইয়াকে পাওয়ার আশায় বসে থাকবো বলতে পারো মামা? নাহিয়ান খানের রুমে ছুটে এসে চাপা আর্তনাদ করে কথাগুলো বলল নীলিমা। তাকে এই মুহূর্তে বিধ্বস্ত দেখাচ্ছে। নাহিয়ান খান শান্ত ও গম্ভীর দৃষ্টিতে তাকে কতক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করে নির্লিপ্ত ভঙ্গিতে
বলে উঠলেন, তোমার সাথে এরিসের বিয়ে দিতে গিয়ে 6 বছর আগে যে কাণ্ড ঘটিয়েছিলাম সেটা তো তুমি আর তোমার বাবা মা ভালো করে জানো। নিজের ছেলের অ্যাক্সিডেন্ট করানো থেকে শুরু করে ওই শ্রেতা আর তার পরিবারকে নিঃশেষ করে ফেলা, এরিসের চোখে শ্রেতার গায়ে কলঙ্ক লাগানো, কোনো কিছুই বাদ রাখিনি আমি। এত কিছুর পরও এরিস ওই মেয়েকে ভুলতে পারেনি, এখনও পাগলের মতো তাকে খুঁজে চলেছে। যদিও এই পৃথিবীতে এখন তার আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেটা তো আর এরিস জানে না। একটা সময় ওই মেয়েকে খুঁজে না পেয়ে এরিস একদিন ঠিকই তোমার কাছে ফিরে আসবে, সেই পর্যন্ত ধৈর্য ধরো। নীলিমা দুর্বোধ্য হেসে বলল, আর যদি ওই মেয়ে কখনো এরিসের জীবনে ফিরে আসে তখন? নাহিয়ান খান প্রবল আত্মবিশ্বাসের স্বরে বললেন, সেটা অসম্ভব, এমন কখনোই হবে না। না এরিস কখনো ওই মেয়েকে ফিরে পাবে, আর না কখনো আসল সত্যিটা সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, মেনে নিলাম তোমার কথা, কিন্তু আমি দেবদাসের ফিমেল ভার্সন হয়ে এরিস ভাইয়ার আশায় আশায় বসে থাকতে পারবো না। তাকে নিজের করে পেতে হলে আমার যা যা করা দরকার হয় আমি তাই করব। নাহিয়ান খান নির্লিপ্ত স্বরে বললেন, আজকে এরিস তোমার সাথে যা করেছে এরপরও সাহস থাকলে করে দেখাতে পারো। নীলিমা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি সবটা জানো? নাহিয়ান খান ফিচেল হেসে বললেন, এই বাড়িতে এমন কিছুই নেই যা আমার অজানা থাকে। এরিসের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আন্ডারওয়ার্ল্ড আর বিজনেস থেকে আপাতত দূরে আছি, কিন্তু দরকার হলে সেটাও ইন্টারফেয়ার করব। আর দেখো নীলিমা, ছেলেটা বহু মাস পর কালাবিয়ারেতে আমার বাড়িতে এসেছে। এখন ওর মাধ্যমে আমি অনেক গুরুত্বপূর্ণ কার্যসিদ্ধ হাসিল করে নিতে হবে। তাই এমন কিছু করে ওকে খেপিয়ে তুলো না যার জন্য ও তোমার কোনো ক্ষতি করে বসে কিংবা আমার কাজ হাতছাড়া হয়ে যায়, তখন কিন্তু আমি আর তোমাকে বাঁচাতে পারবো না। নীলিমা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থেকে আত্মবিশ্বাসের সাথে বলল, তোমার বোন নাদিরা খানের মেয়ে আমি, আর তোমার একমাত্র ভাগ্নি মুমতাহিনা খান নীলিমা। এত কাঁচা চাল চালবো না। এরিস ভাইয়াকে আমি আমার করেই ছাড়বো, বাই হুক আর বাই ক্রুক। জাস্ট ওয়াচ অ্যান্ড সি মাম্মা। বলে কুটিল হেসে নীলিমা দ্রুত কদমে হেঁটে বাহিরে চলে গেল। নাহিয়ান খান এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে একটা শয়তানি হাসি হাসলেন। এগুলো কিসের টিকিট রায়ান ভাইয়া? তাশার হাতে রায়ান দুটো টিকিট ধরিয়ে দিতেই তাশা অবাক হয়ে তাকে প্রশ্নটা করলো। রায়ান উচ্ছ্বাসিত হয়ে বলতে লাগলো, সাউথ কোরিয়ান থেকে বিখ্যাত এবং আমার প্রিয় ব্র্যান্ড সুইট বাটারফ্লাই এবং মেবরা আজকে ইটালিতে এসেছে। আগামীকাল মিলান কোস্টেস স্টেডিয়ামে তাদের কস্টিং আছে। আমি তো সাথেই তোমাদের আর আমার জন্য ভিআইপি দুটো টিকিট বুক করে ফেলেছি। টিকিট দুটোর দিকে তাকিয়ে ম্লান হাসল তাশা। মানুষপটে ভেসে উঠল তার আর ইহানের কনসার্টে কাটানো আনন্দময় মুহূর্তগুলো। সেসব ভাবতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তাশার। রায়ান তাকে লক্ষ্য করে বলে উঠল, তুমি সুইট বাটারফ্লাই ব্র্যান্ডের সিও জুনকে চিনো? তাশা দুদিকে মাথা দুলিয়ে বলল, না, আমি বহু বছর আগে থেকে এই কনসার্ট ব্র্যান্ড রকস্টার সম্পর্কিত সকল কিছু পরিত্যাগ করেছি। তারা জনপ্রিয়তার শীর্ষে থাকলেও কখনো তাদের নিয়ে কোনো কিছু জানতে বা দেখতে আগ্রহ হয়নি। কিন্তু কেন? সেটা না হয় অজানাই থাক। রায়ান আর কিছু জিজ্ঞাসা করলো না, পরক্ষণে হেসে বলে উঠল, তবে চিন্তা করো না, আজকে সরাসরি তাকে সহ বাকি মেম্বারদের দেখিয়ে নাও। আইসিও তুমি সিওন জুইনকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে যাবে। অবশ্য আমার একটু হিংসা হবে। তাশা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তোমার হিংসা হবে কেন? রায়ান মাথা চুলকে বলল, তবে তেমন কিছু না। আচ্ছা, এসব কথা বাদ দাও। কনস্টে আমরা কি পড়ব, কিভাবে যাব, প্ল্যান করি চলো। রায়ানের জোড়াজুড়িতে অনিচ্ছা সত্ত্বেও তাশাকে কনসার্টে যাওয়ার প্রিপারেশন নিতে হলো। একের পর এক নিজেদের ব্যান্ডের জনপ্রিয় গানগুলোর সাথে দুর্দান্ত ডান্স করে স্টেজে পারফরমেন্স করছে সিওন এবং তার টিম মেম্বাররা। বরাবরের মতোই মিলানের বিশাল বড় স্টেডিয়ামে লাখো দর্শকের উপস্থিতিতে জায়গাটা লোকারণ্য হয়ে উঠেছে। দর্শকদের অস্থির উন্মাদনা আর তীব্র আলোকসজ্জায়
কয়েক বর্গ কিলোমিটার এলাকাটা মুখরিত হয়ে রয়েছে। তাশা আর রায়ানের সেখানে আসতে কিছুটা দেরি হয়ে গেল। মূলত রাস্তার মাঝেই রায়ানের একটা ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল। কাজটা সেরে আসতেই তাদের দেরিতে উপস্থিত হতে হয়েছে। কনসার্ট শুরু হওয়ার আধা ঘন্টা পরে ভিড় ঠেলে নির্দিষ্ট জায়গায় তারা দুজন বসে পড়ে। তাশা তখনও স্টেজের দিকে ভালোভাবে মনোযোগ দেয়নি, সে ফোনের দিকে তাকিয়ে স্ক্রল করে যাচ্ছিল। হঠাৎ একটা পরিচিত গলার সুমধুর স্বরে এই গানটা শুনে ফোনের স্ক্রিনে থেকে হাত আপনা আপনি থেমে যায় তাশার। হৃদস্পন্দন দ্রুত গতিতে স্পন্দিত হতে থাকে। মস্তিষ্ক জানান দেয় খুব পরিচিত কারো উপস্থিতি। মুহূর্তেই চোখ তুলে বিস্ফোরিত দৃষ্টিতে সামনে তাকায় তাশা। তারপর যা দেখতে পায় তাতে মুহূর্তেই তার পুরো পৃথিবী থমকে যায়। হাত থেকে ফোনটা পড়ে গেলেও সেদিকে নজর গেল না তার। রকস্টার গেটআপে গান গাইতে গাইতে অনবদ্য ভঙ্গিতে ডান্স করে যাচ্ছে ইহান। সম্পূর্ণ অন্য গেটআপে, অন্য লুকে ইহানকে এতগুলো বছর পরে দেখে প্রচণ্ড কষ্ট হতে লাগলো শুভ্রার। কয়েক মুহূর্তেই তার চোখ ছাপিয়ে ঝরঝর করে অশ্রু ঝরতে লাগলো। মুখ ঢেকে কান্নার সংবরণের বৃথা চেষ্টা করতে লাগলো সে। এত কাছ থেকে নিজের প্রিয় মানুষটাকে কখন এভাবে এই রূপে দেখতে পাবে সেটা সে কল্পনাতেও ভাবতে পারেনি। লাখো দর্শকের করতালিতে গান এবং ডান্স থামালো সিয়ন। রায়ান নিজেও উচ্ছ্বসিত হয়ে এতক্ষণ যাবৎ কনসার্ট উপভোগ করছিল। সিয়নের পারফরমেন্স শেষ করতে সে করতালি দিতে দিতে তাশার দিকে তাকাতেই থমকে গেল। মুহূর্তেই অস্থির হয়ে তাকে বলতে লাগলো, তুমি ঠিক আছো তাশা? হঠাৎ করে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? তাশা ফুপিয়ে কান্নার চোটে কথা পর্যন্ত বলতে পারল না। দুই হাতে মুখ ঢেকে সমানে কেঁদে যাচ্ছে সে। সিয়ন ততক্ষণে স্টেজ থেকে কোনো একটা কারণে বিরতি নিয়ে বেরিয়ে গেছে। সেদিকে তাকিয়ে তৃষ্ণার্ত কাকের মতো ছটফট করতে লাগলো তাশা। রায়ান একবার তাশার দিকে তো আরেকবার স্টেজের দিকে তাকিয়েও কিছু বুঝতে পারল না। অনেকক্ষণ ধরে সিয়নের উপস্থিতি দেখতে না পেয়ে উপস্থিত ভক্তরা শোরগোল লাগিয়ে দিল। তখনই তাশা রায়ানকে বলতে লাগলো, আমার শরীরটা ভালো লাগছে না রায়ান ভাইয়া, আমি বাসায় যাব। যদিও রায়ানের পুরোটা কনসার্ট উপভোগ করার ইচ্ছে ছিল, কিন্তু তাশার এই শরীর খারাপের কাছে তার সেই ইচ্ছে বেশিক্ষণ টিকল না। সে দ্রুত সম্মতি জানিয়ে তাশাকে ধরে ধরে বেরিয়ে যেতে থাকলো। তারা গেটের কাছাকাছি আসতেই ইহানের আরও একটি সুমধুর গান কানে ভেসে এলো তাশা আর রায়ানের। তাশা আর সহ্য করতে না পেরে রায়ানকে ছাড়িয়ে নিয়ে এক প্রকার দৌড়ে রাস্তায় বেরিয়ে পড়ল। রাস্তার মাঝামাঝি এসে পড়তেই একটা গাড়ি তাকে চাপা দিতে নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রায়ান তাকে ধাক্কা দিয়ে পেছনে নিয়ে এসে বাঁচিয়ে নিল। রায়ান রাগে কিছুটা উত্তেজিত হয়ে তাকে বলতে লাগলো, এরকম বাচ্চার মতো করার মানে কি তাশা? এখানে যদি তোমার কিছু হয়ে যেত? কিন্তু পরক্ষণেই তাশার কান্নারত ভেজা মুখটা দেখে আর কড়া কথা বলতে পারল না সে। বাড়িতে গিয়ে তার কান্নার কারণ জেনে নেবে ভেবে এখন আর কিছু জিজ্ঞেসও করলো না। তাশাকে নিয়ে একটা ট্যাক্সিতে উঠে গেল সে। ট্যাক্সিতে উঠে বসে জানালার পাশে মুখ বাড়িয়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে তাশা মনে মনে বলল, কখনো ভাবিনি তোমাকে এই জীবনে আবারও দেখতে পাবো ইহান ভাইয়া। পেয়েও হারিয়ে ফেলার যন্ত্রণা যে সীমাহীন সেটা আমি এখন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। 6 বছর আগে আমি যখন অনিচ্ছা সত্ত্বেও তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, তখন কি তুমি ঠিক এরকমই কষ্ট পেয়েছিলে? নিয়তি দেখো আমাকেও ঠিক সেই কষ্টই ফিরিয়ে দিল। আমাদের যখন আর কখনো মিলন হবে না, তাহলে এই নিয়তি কেন আমাদেরকে আবার দেখা করালো? কি তার উদ্দেশ্য? ঈশা, ইয়ামিনা চৌধুরী। হঠাৎ একটা পরিচিত গমগমে পুরুষালী কণ্ঠস্বর শুনে পা থমকে গেল ঈশার। পিছন ফিরতেই রাতের উজ্জ্বল শ্যামলা বর্ণের গম্ভীর মুখখানা ভেসে উঠল। রাত ধীর পায়ে ঈশার কাছে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ করে থেকে স্মিত কণ্ঠে বলল, আই এম সরি ঈশা। রাদের মুখ থেকে হঠাৎ সরি শুনে থমকে গেল ঈশা। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো,
তা কিসের জন্য সরি বলছেন আপনি? ঈশার মুখে আপনি ডাক শুনে প্রথমে থমকে গেলেও পরক্ষণেই হেসে ফেলল রাত। তারপর মিহি স্বরে বলল, আমার সেদিনের করা মিসবিহেভের জন্য আমাকে ক্ষমা করে দিও। মুহূর্তেই অভিমান উপচে পড়ল ঈশার। না চাইতেও চোখ দুটো পানিতে টুইটুম্বর হয়ে গেল। ঠোঁট ফুলিয়ে সে বলে উঠল, রাখো তোমার সরি, তোমার সরি আমি অ্যাকসেপ্ট করব না। বলেই উল্টো ঘুরে চোখ দুটো মুছতে মুছতে ছুটে পালাতে চাইল ঈশা, কিন্তু তৎক্ষণাৎ রাত তার পিছনে দৌড়ে গিয়ে তার হাত ধরে নিয়ে নিজের দিকে ঘুরিয়ে ফেলল। ঈশা রাদের বুকে গিয়ে আছড়ে পড়ল। তারপর অভিমান ভরা টলটলে দুটো চোখ রাদের দিকে নিবদ্ধ করল। রাত সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে তার চোখের পানি মুছে দিতে দিতে শান্ত মোলায়েম স্বরে বলল, আমি মন থেকে তোমার কাছে মাপ চাইছি ঈশা। আমার সেদিন ওরকম ব্যবহার করা একদম উচিত হয়নি। পরে মনে মনে আমি প্রচণ্ড অনুতপ্ত হয়েছি এবং নিজেও কষ্ট পেয়েছি। প্লিজ আমার সরি অ্যাকসেপ্ট করে নাও। ঈশা গাল ফুলিয়ে বলল, করতে পারি, তবে একটা শর্তে। রাত ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি শর্ত? তোমাকে আমার বাবার কোম্পানি ম্যানেজার পোস্টে চাকরি করতে হবে। মুহূর্তেই রাত গম্ভীর মুখভঙ্গি করে বলল, জেদ করো না ঈশা, এমনটা আমার পক্ষে করা কখনোই সম্ভব হবে না। আমার কাছে আমার আত্মসম্মান সবার আগে। ঈশা সিরিয়াস ভঙ্গিতে বলল, চাকরিটা তুমি নিজের যোগ্যতায় পাচ্ছ রাত, কারণ কিছুদিন আগে থেকে আমাদের কোম্পানিদের ম্যানেজারের পোস্ট খালি হওয়ার বাবা নিউজ পেপারে চাকরির বিজ্ঞাপন দিয়েছিল। তোমার সেই পোস্টে চাকরি করার যোগ্যতা থাকায় তোমার না জানে তোমার সিভি আমি আমার বাবাকে দেখিয়েছিলাম। বাবার সাথে সাথে তোমার এডুকেশন পারফরমেন্স দেখে রাজি হয়ে গিয়েছিল। তো এখানে আমার সুপারিশের কি দেখলে তুমি? তুমি এই চাকরিটা পাচ্ছ তোমার নিজের যোগ্যতায়। রাত চুপ করে থেকে ঈশার দিকে তাকিয়ে রইল। ঈশা তার দু বাহু ঝাঁকিয়ে বলে উঠল, কি হলো, কিছু বলছো না কেন? ভেবে তোমাকে জানাবো। ভাবা ভাবির কোনো কিছু নেই রাত। আমি যখন বলেছি তুমি চাকরিটা করবে, তার মানে করবে, আর কোনো কথা শুনতে চাই না আমি। অগত্যা ঈশার জোরাজুরিতে রাতকে বাধ্য হয়ে রাজি হতে হলো। ঈশা খুশিতে লাফিয়ে উঠে রাতের এক বাহুর ফাঁকে নিজের হাত ঢুকিয়ে দিয়ে তাকে নিয়ে হেলে দুলে চলতে লাগলো। রাত প্রথমে বিস্মিত হলেও পরক্ষণে ঈশার উচ্ছ্বসিত হাসি মাখা মুখটা দেখে নিজেও হেসে উঠল। সেদিন মেয়েটার কান্না ভেজা চেহারার পরিবর্তে আজকের হাসি মাখা উচ্ছ্বসিত চেহারাটা দেখে তার মনে ভীষণ শান্তি লাগলো। চলতে চলতে হঠাৎ আইসক্রিমের ভ্যান দেখে ঈশা রাতকে উদ্দেশ্য করে বলে উঠল, আইসক্রিম খাবো রাত, আমায় আইসক্রিম কিনে দাও। বলে নিজেই টেনে টেনে রাতকে আইসক্রিমওয়ালার কাছে নিয়ে গেল ঈশা। রাত বলল, এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবে, ঠান্ডা লেগে যাবে না তোমার? আরে কিছু হবে না, তুমি কিনে দাও তো। আচ্ছা, তবে একটার বেশি কিন্তু নিতে পারবে না। আচ্ছা বাবা। বলে রাত ঈশাকে চকলেট ফ্লেভারের একটা কোন আইসক্রিম কিনে দিল। আইসক্রিম খেতে খেতে ঈশার ঠোঁটের কোণে কিছুটা আইসক্রিম লেগে থাকে। রাত নিজের হাতে সেটা পরিষ্কার করে দিতেই ঈশা চমকে ওঠে। পরক্ষণেই লজ্জায় ব্লাশ করতে থাকে। রাতও ঘটনা বুঝতে পেরে অপ্রস্তুত ভঙ্গিতে মাথা চুলকে অন্যদিকে তাকিয়ে নেয়। দুজনকে অস্বস্তি ঘিরে ধরলেও কিছুক্ষণ পরে পাশাপাশি হাতে হাত রেখে পথ চলতে থাকে। এগুলো কিসের পেপার স্যার? অফিসের কেবিনে তানভীর সামনে একটা ফাইলে কতগুলো পেপারস রেখে দিয়ে সেগুলোতে সাইন করতে বলল এরিস। তানভীর প্রশ্ন করাতে এরিস বিরক্ত হয়ে বলে উঠল, অফিসের ইম্পর্টেন্ট কিছু পেপারস। ইম্পর্টেন্ট পেপারস তো আমাকে দিয়ে সাইন করাচ্ছেন কেন? এরিস বিরক্তিতে বাম ভ্রু আড়াআড়িভাবে উঁচিয়ে চোখ দুটো সরু করে বলল, উফ, এত কথা বলো কেন তুমি? যেটা করতে বলেছে সেটা করো। তানভি ফাইলের কাগজগুলোর দিকে তাকিয়ে দেখলো সেগুলো ব্ল্যাঙ্ক হয়ে আছে। সে
দ্বিধাগ্রস্ত দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে ফের প্রশ্ন করল, কিন্তু স্যার এগুলো তো ব্ল্যাঙ্ক পেপার। তো কি হয়েছে? পর্যাপ্ত সময়ের অভাবে লেখাগুলোকে আপাতত তোলা হয়নি। তোমার সাইন হয়ে গেলেই পরবর্তীতে সেগুলোকে অ্যাড করে দেওয়া হবে। কিন্তু স্যার। আর কোনো কিন্তু নয়, যেটা করতে বলেছি সেটা করো। এমনিতেও আমাকে অনেক কথা বলে আমার টাইম ওয়েস্ট করেছ। তানভি একরাশ দ্বিধা আর আশঙ্কা নিয়ে কাপা কাপা হাতে পেপারগুলোতে একে একে সাইন করে দিল। এরিস তার দিকে ইগল দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে একটা রহস্যময় বাঁকা হাসি দিল। তানভীর সাইন হয়ে যেতেই এরিস তার থেকে পেপারগুলো নিয়ে নিজেও তানভীর বিপরীত পাশের জায়গাগুলোতে সাইন করে দিল। এতে তানভীর মনে সন্দেহ আর আশঙ্কা বাসা বাঁধলেও এরিসকে কোনো প্রশ্ন করতে সাহস পেল না সে। সাইন করা শেষে হঠাৎ করে এরিস বলে উঠল, আজকে সন্ধ্যায় মিলানের গ্র্যান্ড হোটেলে কনফারেন্স হলে আমাদের কোম্পানি আর জেনোভিস কোম্পানির মধ্যে মিটিং অনুষ্ঠিত হবে, যেখানে তুমি আমার সাথে উপস্থিত থাকবে। তানভি কিছুটা আটকে উঠে বলল, স্যার আমি? তুমি। কয়টা পর্যন্ত থাকতে হবে স্যার? আমি কাউকে কৈফিয়ত দেওয়া পছন্দ করি না। আমি যখন তোমায় আমার সাথে যেতে বলেছি তার মানে তোমাকে যেতে হবে। যতক্ষণ সময় লাগুক তুমি আমার সাথে সেখানে থাকবে। এরিসের কথার উপর তানভি আর কোনো কথা বলতে পারল না। চুপচাপ মাথা দুলিয়ে সম্মতি জানালো। এরিস হঠাৎ উঠে দাঁড়িয়ে তানভীর পনিটেল করা ব্রাউন চুলগুলো খুলে দিল। ঝরঝর করে সেগুলো কাঁধ অবধি ছড়িয়ে পড়ল। এরিস চুলগুলোতে নাক মুখ ডুবিয়ে দিয়ে শ্বাসনালী পর্যন্ত সুঘ্রাণ টেনে নিল। তারপর সেগুলোতে হাত দিয়ে স্লাইড করতে করতে শীতল কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, তোমার কোমর অবধি লম্বা কালো চুলগুলো কেটে ফেলে কেন তুমি? আর এসব কি কৃত্রিম উপায়ে কালো চুলগুলোকে ব্রাউন করে ফেলেছ? আগে সে রূপে সাধারণের মধ্যে অসাধারণ ছিল তুমি, কিন্তু তবু সব রূপেই তোমাদের আসক্ত হয়ে যায় আমি। এরিসের অস্পষ্ট কথার আগামাথা তানভি কিছুই বুঝতে পারল না। এরিসের হঠাৎ এত কাছে আসায় বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল সে। তারপর ফ্যাল ফ্যাল নয়নে এরিসের মুখপানে তাকিয়ে রইল। এরিসের হঠাৎ সম্বিত ফিরে আসতেই সে চোখ মুখ গম্ভীর করে তানভীর উদ্দেশ্যে আদেশ ছুড়ল, এখন যাও আমার সামনে থেকে। তানভি নিজেকে ধাতস্থ করে দ্রুত পদে কেবিন থেকে বেরিয়ে গেল। এরিস সেদিকে তাকিয়ে পকেটে হাত গুজে বাঁকা হেসে পড়ল। অবশেষে আমার জ্বালা ধরা দিয়ে ফেললে তুমি। এখন দেখো তোমার সাথে ঠিক কি কি হয় সেটা মুবশিরা। মিলানের প্রশস্ত মসৃণ পিচ ঢালা রাস্তায় ঝাঁকে ঝাঁকে ছুটে চলেছে এক ঝাঁক ব্ল্যাক রোলস রয়েস। সেখানে অবস্থান করছে ইটালির পরাশক্তি মাফিয়া সংগঠন অ্যান্ড্রাঙ্ঘেটা এর একচ্ছ অধিপতি মাফিয়া বস এরিস অ্যাড্রিয়ানো এবং তার মাফিয়া সংগঠনের সঙ্গী কর্মচারীরা। তাদের গন্তব্য মিলানের গ্র্যান্ড হোটেলের কনফারেন্স হল। হোয়াইট শার্ট, নেভি ব্লু স্যুট, জিন্স, হাতে ব্ল্যাক রোলেক্স রিস্ট ওয়াচ, চোখে ব্ল্যাক সানগ্লাস পরিহিত অবস্থায় চুলে কুইফ হেয়ার স্টাইল করা এরিস দৃঢ়চেতা দাম্ভিক ভঙ্গিতে এবং আকর্ষণীয় স্টাইলে এলিভেটর থেকে বেরিয়ে দ্রুত কদমে হেঁটে হেঁটে কনফারেন্স রুমে প্রবেশ করলো। তার পাশাপাশি একই রকমের হোয়াইট শার্ট, নেভি ব্লু স্যুট, জিন্স পরিহিতা তানভি দৃঢ় কদমে ছুটে ছুটে আসছে। ব্যাংকস হেয়ার কাটের স্পা করা ব্রাউন চুলগুলো আজ কাঁধ অবধি ছেড়ে দেওয়া। এরিস এবং তানভি দুজনকে দেখতেই অ্যাট্রাকটিভ পারফেক্ট কাপল বলে মনে হচ্ছে। তাদের পিছু পিছু ব্ল্যাক স্যুট, জিন্স পরিহিত ফারহান এবং অসংখ্য বডিগার্ড ও কর্মচারীরা একই রকমভাবে ছুটে আসছে। এরিস বাহিনীর
সদম্ভ প্রবেশের ফলে মুখরিত হয়ে উঠল আভিজাত্যপূর্ণ কনফারেন্স হলটা। জেনোভেস কোম্পানি মূলত একটি বিজনেস কোম্পানি হলেও তাদের মূল পরিচয় এরিসের মতোই মাফিয়া গ্যাং। যদিও এরিসের সমকক্ষ এখনও তারা হতে পারেনি, তবে জেনোভেস কোম্পানির কর্ণধার আগস্টিনো আলবার্তো সবসময় এরিসকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে তাকে টক্কর দেওয়ার চেষ্টা করে গিয়েছে। তাকে এবং তার ক্রমাগত উন্নতি ও শক্তিমত্তা দেখে প্রতিনিয়ত ঈর্ষায় জ্বলে পুড়ে ছারখার হয়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি। অবশ্য আজকের বিজনেস ডিলের আড়ালে দুই গ্যাংয়ের মধ্যে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন হবে। সেখানে কৌশলে সমস্ত চুক্তি নিজের আয়ত্তে নিয়ে নেওয়ার প্ল্যান করেছে আগস্টিনো আলবার্তো উঠে দাঁড়িয়ে এরিসের সাথে হ্যান্ডশেক করে উষ্ণ অভ্যর্থনা জানালো। একে একে তার গ্যাংয়ের বাকি সদস্যরাও উঠে দাঁড়িয়ে তাকে সাদর অভ্যর্থনা জানালো। কিন্তু এরিস নির্বিকার হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন এসবে তার কোনো ইন্টারেস্ট নেই, কারণ সে বহু আগে থেকেই এসবে অভ্যস্ত। হঠাৎ আগস্টিনোর নজর গেল এরিসের পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকা তানভীর দিকে। চোখ ছোট ছোট করে সে এরিসের কানের কাছে মুখ নিয়ে ইটালিয়ান ভাষায় ফিসফিস করে জিজ্ঞেস করলো, মেয়েটাকে মিস্টার আদ্রিওনো? বেশ আকর্ষণীয় আর সুন্দরী তো। আগস্টিনোর চোখের দৃষ্টি এবং কথার ইঙ্গিত বুঝতে পেরে মুহূর্তেই চোয়াল জোড়া শক্ত হয়ে গেল এরিসের। দাঁতে দাঁত চেপে নিজেকে যথাসম্ভব শান্ত রাখল সে। এই মুহূর্তে নিজের কন্ট্রোল হারাতে চায় না সে। একবার ডিলটা সম্পন্ন হয়ে গেলেই এই আগস্টিনোর ব্যবস্থা সে নিজ হাতে করবে। সকলে মিলে কনফারেন্স রুমে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল। এরিসের পাশের চেয়ারে তানভি বসে রইল। সে এরিসকে বিভিন্ন কাগজপত্র এগিয়ে দিয়ে এবং সেগুলোর ব্যাপারে বিস্তারিত বলে দিচ্ছে। অন্যদিকে আগস্টিনোর কুটিল দৃষ্টি তানভীর দিকে নিবদ্ধ হয়ে আছে। কাজ এবং কথার মধ্যে থাকলেও সেটা দৃষ্টি এড়ালো না এরিসের। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সে রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু করতে যাবে, তখনই ফারহান তার কাছে ছুটে এসে তাকে কানে কানে কিছু একটা বলে থামিয়ে দিল। তবে রাগ বিন্দুমাত্র কমল না এরিসের। ভিতরে ভিতরে সেটাকে পুষে রাখলো সে। আন্ডারওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল সমস্ত স্মাগলিং, ড্রাগস বিজনেস, ইলিগাল ওয়েপন্স আদান প্রদান, ব্ল্যাক মানি চুক্তি ও লেনদেন, প্রোটেকশন জার্কেট, হিউম্যান ট্রাফিকিং সম্বন্ধনীয় সমস্ত গোপন চুক্তি সম্পাদন এবং দুই গ্যাংয়ের বিবাদমান গ্যাংস্টারদের মধ্যে চুক্তি সম্পন্ন করা ইত্যাদি ডিল অ্যান্ড্রাঙ্ঘেটা এবং জেনোভেস মাফিয়া সংগঠনের মধ্যে অনুষ্ঠিত হলো। দীর্ঘ 2.5 ঘন্টার আলোচনা এবং বিভিন্ন চুক্তিতে তানভি একের পর এক অবাকের শিকার হয়েছে যখন বুঝতে পেরেছে যেখানে সে এসেছে সেখানে মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের গোপন কথাবার্তা এবং চুক্তিগুলো বাস্তবায়নের কাজ চলছে। তখন আর এক মুহূর্তও সেখানে থাকতে চায়নি সে। এরিস এবং তার আশেপাশের মানুষগুলোকে সেই মুহূর্তে ভীষণ ভয় করছিল তার, কিন্তু তবুও কাউকে কিছু বুঝতে দেয়নি। কে আপনি? ছাড়ুন আমার, ছাড়ুন। পুরো কথা শেষ করার আগেই একটা শক্ত পুরুষালী হাত তানভীর মুখ চেপে ধরল। হাতের মালিকটা অন্য হাত দিয়ে তার কোমল শরীরটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। তানভি নড়াচড়া কিংবা চিৎকার করার শক্তিটুকু পর্যন্ত পাচ্ছে না। এরিসদের মিটিং শেষ হওয়ার পরপরই তানভি ওয়াশরুমে এসেছিল চোখে মুখে পানি ছিটিয়ে নিজেকে শান্ত করার জন্যে,
কিন্তু হঠাৎই পেছন থেকে অচেনা কেউ একজন তাকে আক্রমণ করে বসে। অনেকক্ষণ ধরে ধস্তাধস্তির এক পর্যায়ে হঠাৎ একটা অস্ফুট গোঙানির আওয়াজ শুনতে পায় তানভি। মুহূর্তেই সেই শক্ত পুরুষালী হাত জোড়া তার মুখ এবং শরীর ছেড়ে দেয়। তানভি দ্রুত পেছনে ঘুরে তাকাতেই তার চোখ দুটো বিস্ফোরিত হয়ে যায়। অস্ফুট স্বরে চিৎকার করে ওঠে, দু হাত দিয়ে মুখ চেপে ধরে সে। প্রচণ্ড হতবিহ্বল হয়ে সামনে তাকিয়ে সে দেখতে পায় এরিসের ভয়ঙ্কর রাগান্বিত দেহাবয়ব। তার হাতে একটি প্রকাণ্ড লোহার রড। ঘাড় সামান্য কাত করে সে নিচের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। নিচে তাকাতেই আরেক দফা শিউরে উঠল তানভি। সাদা ফ্লোরে নিথর অবস্থায় পড়ে রয়েছে আগস্টিনো আলবার্তো। তার মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে সাদা ফ্লোরে লাল তরলে রঞ্জিত হয়ে গিয়েছে। সমস্ত মুখমণ্ডল, শরীর এবং সাদা শার্ট, কালো জিন্স রক্তে চুপচুপে হয়ে গিয়েছে। তবে এখনো অস্ফুট গোয়ানি করে যাচ্ছে সে। এরিস হাঁটু ভেঙে তার কাছে বসলো। তাকে এই মুহূর্তে ভয়ঙ্কর এক সাইকোপ্যাথের মতো দেখাচ্ছে। আগস্টিনোর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে প্যান্টের পকেট থেকে নিজের প্রিয় টু সাইডেড শোরটা বের করে আনলো এরিস। তারপর কোনো কথা ছাড়াই সেটাকে দুভাগ করে সোজা আগস্টিনোর দুই চোখে ঢুকিয়ে দিল। প্রচণ্ড ব্যথায় তীব্র আর্তনাদ করে উঠল আগস্টিনো। এরিস কিছুটা উঠে বসে নিজের বাম পা দিয়ে তার মুখ চেপে ধরে রইল। এরপর ভয়ঙ্কর শীতল কণ্ঠে হিস হিস করে বলতে লাগলো, আমার কলেজের গায়ে হাত দিয়েছিস তুই? তোর এত বড় সাহস! তোর শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ লোমকূপ আজকে দুঃসাহস দেখিয়েছে, তাই তোর শরীরের প্রতিটি কোণাকে নিজ হাতে চরম শাস্তি দেব আমি। বলে আগস্টিনোর জিহ্বা, নাক, কান, কণ্ঠনালীর শিরা সহ শরীরের প্রতিটি শিরা উপশিরা নিখুঁতভাবে সূত্রা দিয়ে কাটতে লাগলো এরিস। তারপর একে একে তার দুই হাত এবং দুই পা কেটে ফেলল। তারপর জীবিত অবস্থাতে আগস্টিনোর সমস্ত শরীরের চামড়া উঠিয়ে ফেলল। আগস্টিনোর দেহে তখনও ক্ষীণ প্রাণ সঞ্চার ছিল। অস্ফুট আর্তনাদ করতে করতে নিজের মৃত্যুর জন্য গভীর প্রতীক্ষা করছিল সে। এরিস সবশেষে আগস্টিনোর বুক চিরে কলিজা, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃত সহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বের করে নিয়ে আসলো। আগস্টিনোর প্রাণ পাখি সেখানেই দেহ ছাড়ল। তার ক্ষত বিক্ষত শরীরটাকে প্রচণ্ড আক্রোশে বার কয়েক লাথি মেরে এরিস রক্তমাখা শরীরটা নিয়ে উঠে দাঁড়ালো। তখনই আগস্টিনোর কতগুলো পার্টনার এই দৃশ্য দেখতে পেয়ে এরিসের উপর হামলা চালাতে গেলে এরিস দুই পকেট থেকে দুটো রিভলভার বের করে দুই হাতে প্রচণ্ড দক্ষ হাতে সেগুলো চালাতে চালাতে তাদেরকে একে একে মোকাবেলা করতে লাগলো। ফারহানও ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে দলবল নিয়ে ছুটে এসে এরিসের সাথে সাথে পিস্তল বের করে সবাইকে গুলি ছুটতে লাগলো। গোলাগুলির আওয়াজ শুনে একে একে আগস্টিনোর বাকি পার্টনাররাও ছুটে এলো। বিশাল বড় ওয়াশরুম এবং সেটার আশেপাশের এরিয়াটায় দুই পক্ষের মধ্যে অনেকক্ষণ যাবৎ তীব্র সংঘর্ষ চলতে লাগলো। এরিসের গ্যাংয়ের অনেকে আহত হলেও সুদক্ষ শুটাররা আগস্টিনোর গ্যাংয়ের প্রত্যেক সদস্যকে ধরাশায়ী করে ফেলল। তারপর প্রত্যেকে আগস্টিনোর ক্ষত বিক্ষত মাংসপিণ্ডটা সহ তার দলের আহত নিহত সকল সদস্যদের উঠিয়ে নিয়ে বাহিরে চলে গেল। মুহূর্তের মাঝে অবশিষ্ট বাকি কর্মচারীরা ফ্লোরে এবং দেয়ালে লেগে থাকা সমস্ত রক্ত ধুয়ে মুছে সাফ করে দিল। এরিস তানভীর দিকে তাকাতেই দেখতে পেল
তানভি দেয়ালের এক কোণের সাথে একেবারে চেপে বসে থেকে দুই হাঁটু বুকের কাছে নিয়ে রেখে দুই হাতে মুখ কান শক্ত করে চেপে ধরে চোখ দুটো বন্ধ করে প্রচণ্ডভাবে কেঁপে কেঁপে উঠে ফোঁপাচ্ছে। তার শরীর এতটাই তীব্রভাবে ঝাঁকুনি দিচ্ছে যে কেউ প্রথম দেখায় তাকে দেখে মৃগীরোগী ভেবে ভুল করবে। এরিস তানভীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে বেসিনের ট্যাপ ছেড়ে দিয়ে হাত মুখ পরিষ্কার করে নিল। কিছুক্ষণ আগে একটা কর্মচারী তাকে নতুন একটা সাদা শার্ট এনে দিয়েছিল। এরিস সেটা গায়ে জড়িয়ে নিয়ে তানভীর দিকে এগিয়ে গেল। তানভীরকে এক ঝটকায় উঠিয়ে দাঁড় করিয়ে নিজের শক্তপোক্ত বুকের মধ্যে আছড়ে ফেলল। তানভী তখনও ভয়ানকভাবে কাঁপাকাঁপি করে যাচ্ছে। এরিসের দিকে তাকাতেও তার ভীষণ ভয় করছে। তার কেন যেন মনে হচ্ছে ঠিক এরকম দৃশ্য সে আগেও কখনো কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে তার ঠিকভাবে কিছু মনে পড়ছে না। এরিস তানভীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে হিমশীতল কণ্ঠে বলল, ইটস জাস্ট এ ট্রেলার বেব। আমার কলিজার দিকে যে তাকাবে, হাত দিবে, তা ঠিক এরকম পরিণতি হবে। তানভী অনেক কষ্টে সাহস সঞ্চার করে নিজের শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলায় ভাঙা ভাঙা কণ্ঠে উচ্চারণ করল, আপনি মানুষ না, ইউ আর মনস্টার। তানভীর এহেন কথায় এরিসের ক্রোধ সপ্তম আকাশ ছুঁয়ে গেল যেন। মুহূর্তে শান্ত চেহারাটা আগের চিরচরিত সেই হিংস্র পৈশাচিক রূপ ধারণ করল। তানভীকে শক্তভাবে চেপে ধরে তাকে ঝাঁকিয়ে চিৎকার করে সে বলে উঠল, Yes, I'm a monster, but I'm not a cheater like you. তানভী অবাক নয়নে এরিসের পানে তাকিয়ে জিজ্ঞেস করল, কি চিট করেছি আমি? এরিস ফিচেল হেসে বলল, জানতে পেরে যাবে, খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে কি চিট করেছিলে তুমি। নিজের করা কৃতকর্মের শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়েছ সেটা মুবশিরা, আর তার শুরু হবে ঠিক এখন থেকে। কথাটা বলেই আচমকা ঝড়ের গতিতে তানভীর কোমল গোলাপি ঠোঁটদ্বয়ে নিজের লালচে বাদামি পুরুষালী উষ্ণ ঠোঁটজোড়া ডুবিয়ে দিল এরিস। মুহূর্তের মাঝে কেঁপে উঠল তানভী। প্রথমে প্রচণ্ড হতবিহ্বল হয়ে পড়লেও পরক্ষণে ছটফট করে নিজেকে ছাড়াতে নিলেই এরিস আরও শক্ত করে তাকে নিজের সাথে পেঁচিয়ে ধরে। এতে তানভী নড়তে পর্যন্ত পারে না। ধীরে ধীরে এরিসের ঠোঁটের স্পর্শ তীব্র থেকে তীব্রতর হয়। তার দন্তরাশির বিষাক্ত দংশনে ক্ষতবিক্ষত হয় তানভীর নরম কোমল অধৈর্যরা। শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হতে থাকে। সে অস্ফুট আর্তনাদ করতে থাকলেও এরিসের তাতে ভ্রুক্ষেপ হয়নি। নিজের সমস্ত রাগ ক্ষোভ কষ্ট যেন আজকে তানভীর ঠোঁটের উপর ঝেড়ে ফেলবে সে। প্রায় 10 মিনিট পরে তানভীর ঠোঁটকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে ক্ষান্ত হলো এরিস। ছাড়া পেতেই জোরে জোরে অনেকক্ষণ যাবৎ নিঃশ্বাস নিয়ে নিজের ঠোঁট জোড়া দুহাতে চেপে ধরল তানভী। তার দু চোখ ছাপিয়ে অঝোর ধারায় অশ্রু বইতে থাকে। সে ঘৃণা এবং ক্ষোভ ভরা দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, ইউ ব্লাডি ডিমন, আই হেট ইউ। আজকের পর থেকে আমি আর আপনার অফিসে কাজ করব না, আর আর দেখে নিব আমি আপনাকে। বলে কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে যায় তানভী। এরিস নিজের ঠোঁটের কোণা থেকে রক্তটা মুছে নিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বিড়বিড় করে হাসকি স্বরে বলতে থাকে, এইটুকুতে হাঁপিয়ে গেলে ম্যারিকশন, তোমার জন্য যে আরো কত ভয়ানক শাস্তি অপেক্ষা করছে সেগুলোকে ফেস করতে হবে না। গেট রেডি ফর ইউর ফিউচার সারপ্রাইজেস, মাই ফাকিং এডিকশন।